হাই, আমি আমার তৃতীয় দিনের আপডেট নিয়ে ফিরে এসেছি। এটি প্লেলিস্টের তৃতীয় ভিডিও। আপনারা এখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। আমি পুরোটা দেখেছি এবং যা যা নোট করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটির সামারি পেতে তাদের গিটহাব লিঙ্কে ক্লিক করতে পারেন। এই যে এটা তাদের সামারি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফাউন্ডেশন, এ ভেগার ল্যান্ডস্কেপ। ওকে, এখানে আপনারা একটা গ্রাফ চার্টের মতো কিছু দেখতে পাচ্ছেন, যেখানে লেখা আছে প্রথমে প্রোগ্রামিং কম্পোনেন্টস অফ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তিনটা কম্পোনেন্টস দেখা যাচ্ছে। একটা হচ্ছে ইনপুট, প্রসেসিং, তারপর হচ্ছে আউটপুট। ইনপুট হচ্ছে আমরা কোনো ডেটা যে দিব, ইনপুট দিব ওইটা ইনপুট। আর আউটপুট হচ্ছে যেটা প্রসেস করে আমাদেরকে কোনো রেজাল্ট দেওয়া হবে। মাঝখানের স্টেপটা হচ্ছে প্রসেসিং। প্রসেসিং এর মধ্যে আবার দুইটা পার্ট রয়েছে, এটা হচ্ছে ফাউন্ডেশনাল, একটা হচ্ছে স্ট্রাকচারাল। ওকে, ফাউন্ডেশনাল এর মধ্যে আবার দেখা যাচ্ছে 6টা ভাগ রয়েছে: ভেরিয়েবল, স্টেটমেন্ট, আর এক্সপ্রেশন, অপারেটর, লজিক, ফাউন্ডেশন, অ্যারে, কি ভ্যালু পেয়ার। স্ট্রাকচারাল এর মধ্যে আবার হচ্ছে পাঁচটা পার্ট রয়েছে: অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ফাংশনাল, ডিজাইন প্যাটার্নস, ডিজাইন প্রিন্সিপালস, and DHA, data structure and algorithm. ওকে, এই যে ইনপুট অনেকভাবে দেওয়া যায়, যা যা সিলেক্ট সেটা ইনপুট। ফর্ম সাবমিট ইনপুট, এখানে এক্সাম্পল দেওয়া আছে ইনপুটের। তো প্রসেসিং কি, এই যে আমি যেগুলো বললাম এগুলো বলা আছে, সুন্দর করে বাংলায় বোঝানো আছে। আপনারা এখান থেকে এগুলো পড়তে পারেন। এই যে সবগুলো ভেঙে ভেঙে বোঝানো আছে। আউটপুট, আচ্ছা, এরপর আছে ভিজুয়ালাইজ প্রোগ্রামিং সিনট্যাক্স। প্রোগ্রামিং সিনট্যাক্স ভিজুয়াল করার জন্য একটা কোর্স রয়েছে স্ক্র্যাচে, স্ক্র্যাচ প্রোগ্রামিং বাংলা। আপনারা এখানে ক্লিক করতে পারেন, বা হচ্ছে যে ইউটিউবে যে সরাসরি লিখতে পারেন, তাহলে চলে আসবে। এখানে সিম্পলি ক্লিক করলেই চলে আসবে। আমি এটা দেখেছি, শিখেছি একটু, কিন্তু প্র্যাকটিস করা হয়নি। আমি সাধারণত 1-1.5 ঘন্টার মতো দেখেছি আর প্র্যাকটিস করেছি। মানে বেশি ভিডিও নয়, ছোট ছোট ভিডিও রয়েছে, মেবি 11টা না 14টা ভিডিও। আমি সবগুলো দেখেছি, দেখার পরে স্ক্র্যাচে দিয়েছি, ওরকম ভাবে 2-একটা এক্সাম্পল ক্রিয়েট করেছি, কিন্তু এরপর আর প্র্যাকটিস করা হয়নি এখন পর্যন্ত। ঠিক আছে, এখানে এ পর্যন্তই বলা আছে। সো আমি আমার নোশনে চলে যাই, যেখানে আমি আমার নোটগুলো করেছি। এখানে আমি এই যে ফাউন্ডেশনালের মধ্যে যে ভেরিয়েবলস রয়েছে, এটা কি, আমি এগুলোর জন্য জিমিনি ইউজ করেছি। প্রথমে আমি জিমিনিতে গিয়েছি, তারপরে এখানে আমি জিজ্ঞাসা করেছি অনেক কিছু, আমার যেটা যেটা কনফিউশন লেগেছে, প্রোটোটাইপ, জাভাস্ক্রিপ্ট আউটপুট বলার কারণ, ইনহেরিটেন্স, গ্লোবাল ভ্যারিয়েবল, মানে আমার যা যা সমস্যা হয়েছে বা আমি যা যা জানতে চাই, এখানে ডিএসের ইতিহাস কিভাবে আসলো ওগুলো আমি সব জেনেছি এবং পড়াশোনা করেছি একদম প্রথম থেকে। যে আপনারা চাইলে যেটা দিয়ে দিতে পারেন, আমি ওটাকে কপি করে নিয়েছি চ্যাপ্টারটাকে, এটা একজনটাকে কপি করে নিয়ে এক্সপ্লেন করতে বলেছি, এটা এক্সপ্লেন করছে আমাকে সুন্দর মতো। তারপর আমি এগুলো আবার বাংলাতেও জানতে চেয়েছি, এগুলো আমাকে বাংলাতেও বলেছে সুন্দর করে বুঝে। আচ্ছা ঠিক আছে, এখন আমি আমার নোশনে চলে যাই আবারও। এখানে প্রথমে হচ্ছে ভেরিয়েবলস কি। প্রোগ্রামিং এর সহজ ভাষায় ভেরিয়েবল হলো একটি চলক বা পাত্র বা বাক্সের মতো, যার ভিতরে আমরা কোনো ডেটা বা তথ্য জমা রাখি। কম্পিউটার যখন কোনো কাজ করে তখন তার কিছু তথ্য মনে রাখার প্রয়োজন হয়। এই তথ্যগুলো মেমোরিতে জমা থাকে, কিন্তু মেমোরির ঠিকানাগুলো অনেক জটিল হয়।
এটা যেমন এটা একটা মেমোরির ঠিকানা। এই কঠিন ঠিকানার বদলে আমরা যখন একটি সহজ নাম দিই সেখানে ডাটা রাখি তখন তাকে ভেরিয়েবল বলা হয়। ভেরিয়েবলের সাধারণত মূলত তিনটি জিনিস নিয়ে গঠিত। এটা হচ্ছে নাম, এটা হচ্ছে মান, আর একটা হচ্ছে ডেটা টাইপ থাকবে। ভেরিয়েবল আমাদের কেন দরকার? বিভিন্ন তথ্য মনে রাখা, কোডকে সহজ করার জন্য। ভেরিয়েবলের ইতিহাস, এটা কিভাবে আসলো? এখানে ছোট্ট একটা ভেরিয়েবলের ইতিহাস দেওয়া আছে, আমি লিখে রেখেছি। আপনারা চাইলে এটা পড়তে পারেন, এটা আপনারা জিমেইলকে জিজ্ঞাসা করলেও পেয়ে যাবেন। আচ্ছা, ভেরিয়েবল কেন তৈরি করা হয়েছিল? মূল উদ্দেশ্যটা কি? ভেরিয়েবল আসার আগে মানুষকে হার্ডওয়্যার লেভেলে কোড লিখতে হতো। এর বিবর্তন মূলত তিনটি কারণে হয়েছে: মানুষের বোঝার সুবিধার্থে, আর রিইউজেবল করার ক্ষেত্রে, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট করার ক্ষেত্রে, যাতে কোনো প্রোগ্রামারকে হার্ডওয়্যার নিয়ে চিন্তা করতে না হয়, শুধুমাত্র লজিক নিয়ে কাজ করলেই হয়। মেমোরি ম্যানেজমেন্ট। শুরুর দিকে ভেরিয়েবল মানে ছিল কম্পিউটারের হার্ডওয়্যার মেমোরির একটি নির্দিষ্ট খোপের জায়গার একটা লোকেশনের নাম। কিন্তু সময়ের সাথে সাথে এই ধারণা আরো উন্নত হয়েছে। এখানে দুই ধরনের ভেরিয়েবল রয়েছে, একটা হচ্ছে স্ট্যাটিক টাইপিং, এটা হচ্ছে ডাইনামিক টাইপিং। স্ট্যাটিক টাইপিং এ আগেই বলে দিতে হয় ভেরিয়েবলটি কি ধরনের বা ডেটা টাইপ কি, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা এই ধরনের ল্যাঙ্গুয়েজ। আর ডাইনামিক টাইপিং যেখানে কম্পিউটার নিজেই বুঝে নেয় ভেরিয়েবলটি কি ধরনের ডেটা ধারণ করেছে, যেমন হচ্ছে পাইথন, জাভাস্ক্রিপ্ট। এরপরে হচ্ছে স্টেটমেন্ট বা এক্সপ্রেশন কি। প্রোগ্রামিং এর পরিভাষায় স্টেটমেন্ট আর এক্সপ্রেশনের মধ্যে পার্থক্য বোঝাটা অনেকটা ব্যাকরণের শব্দ এবং বাক্যের মতো পার্থক্য বোঝার মতোই। এক্সপ্রেশন হলো একটি কোডের সেই অংশ যা প্রসেস হওয়ার পর একটি নির্দিষ্ট মান বা ভ্যালু রিটার্ন করে। সহজ কথায়, যা কিছু ক্যালকুলেট করে এবং একটি রেজাল্ট পাওয়া যায়, তাই এক্সপ্রেশন। স্টেটমেন্ট স্টেটমেন্ট হলো একটা সম্পূর্ণ নির্দেশ বা অ্যাকশন। এটি কম্পিউটারকে বলে দেয় যে কি করতে হবে। একটি স্টেটমেন্টের ভিতরে এক বা একাধিক এক্সপ্রেশন থাকতে পারে, কিন্তু স্টেটমেন্ট নিজে কোনো মান ফেরত দেয় না, বরং এটি একটি কাজ সম্পন্ন করে। আচ্ছা, এখন তাহলে অপারেটর কি? প্রোগ্রামিং এর অপারেটর হলো এমন কিছু বিশেষ চিহ্ন বা সিম্বল যা ভেরিয়েবল এবং ভ্যালুর উপর বিভিন্ন গাণিতিক বা লজিক্যাল কাজ সম্পন্ন করতে ব্যবহৃত হয়। আচ্ছা, অপারেটরের প্রকারভেদ। প্রোগ্রামিং এ মূলত 4 ধরনের অপারেটর সবচেয়ে বেশি ইউজ করা হয়: অ্যারিথমেটিক, বিয়োগ গুণ ভাগ করার জন্য; অ্যাসাইনমেন্ট, কোনো মান ভেরিয়েবলে জমা রাখার জন্য; কম্প্যারিজন, দুটি মানের মধ্যে তুলনা করার জন্য; আর লজিক্যাল হচ্ছে একাধিক শর্ত যাচাইয়ের জন্য। এখন লজিক কি? সহজ কথায় বলতে, লজিক হলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। কম্পিউটারের ক্ষেত্রে লজিক হলো একগুচ্ছ নিয়ম বা শর্ত যা নির্ধারণ করে নির্দিষ্ট পরিস্থিতিতে কম্পিউটার কি করবে। এখানে একটা লজিকের ইতিহাস দেওয়া আছে, আমি ইতিহাসগুলো পড়ছি না এখন। আচ্ছা, লজিক কিভাবে কাজ করে? কম্পিউটারের হার্ডওয়্যারের লজিকগুলো লজিক গেটস হিসেবে থাকে। প্রধান তিনটি লজিক হলো অ্যান্ড, অর, আর নট। আচ্ছা, এখন লজিক কেন গুরুত্বপূর্ণ? কেননা লজিক ছাড়া কোনো সফটওয়্যারই কাজ করতে পারে না। ফেসবুকের ফিডে কি আসবে তা লজিক ঠিক করে দেয়, গেমের ক্যারেক্টার কখন মরবে তা লজিক ঠিক করে দেয়, ব্যাংকের ট্রানজাকশন সফল হবে কিনা তাও লজিক ঠিক করে দেয়। এরপর আসি ফাংশনে। প্রোগ্রামিং জগতে ফাংশন হলো একটি নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা একটি কোড ব্লক বা প্যাকেট। এটি এমন একটা যন্ত্রের মতো যেখানে আপনি কিছু ইনপুট দিবেন এবং ভেতর থেকে সেটি প্রসেস করবে এবং আপনাকে একটা আউটপুট দিবে। সহজ কথায় ফাংশন হলো একটা রেসিপির মতো। যখন আপনি কোনো খাবার রান্না করতে চান তাহলে আপনাকে নতুন করে রেসিপিটা লিখতে হয় না, কিন্তু ওই লেখা রেসিপিটি অনুসরণ করলে সেটা হয়ে যায়। ফাংশন আমাদের কিভাবে কাজ করে? ফাংশনের 3টা অংশ থেকে ওই ফাউন্ডেশনের মতো ইনপুট থাকে, প্রসেস থাকে, আউটপুট থাকে। ইনপুট হিসেবে আমরা প্যারামিটার দেই, তারপর সেটা লজিকের মাধ্যমে প্রসেস করে আমাদেরকে একটা ভ্যালু রিটার্ন করে। আচ্ছা, ফাংশনের ইতিহাস। ফাংশন কেন প্রয়োজন?
ফাংশন আসার আগে প্রোগ্রামারদের একই কোড বারবার টাইপ করতে হতো। ফাংশন ব্যবহারের প্রধান তিনটি সুবিধা হচ্ছে রিইউজেবিলিটি, মডুলারিটি আর রিডেবিলিটি। রিইউজেবিলিটি মানে একবার লিখেই হাজার হাজার বার ব্যবহার করা যায়। মডুলারিটি মানে বড় বড় সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করে ব্যবহার করা যায়। আর রিডেবিলিটি হচ্ছে কোড দেখতে পরিষ্কার এবং গোছানো লাগে। আচ্ছা, এবার অ্যারে কি? অ্যারে হলো একই ধরনের অনেকগুলো ডেটার একটা তালিকা বা সারি। এখানে প্রতিটি ডেটার জন্য একটা নির্দিষ্ট অবস্থান থাকে যাকে বলা হয় ইন্ডেক্স। অ্যারের ধারণাটি গণিতের ম্যাট্রিক্স আর ভেক্টর থেকে এসেছে। এরপর হচ্ছে কি ভ্যালু পেয়ার কি? কি ভ্যালু পেয়ার হলো এমন একটি ব্যবস্থা যেখানে তথ্যের ভ্যালু একটি নির্দিষ্ট নাম বা চাবিকাঠি থাকে। একে অনেক সময় ডিকশনারি বা অবজেক্ট বলা হয়। কি ভ্যালু পেয়ারের ধারণাটি এসেছে মানুষের বাস্তব জীবন থেকে। আচ্ছা, এরা কেন আসলো? অ্যারে আসলো যাতে আমরা একসাথে অনেকগুলো কাজ অনেকগুলো তথ্যকে মেমোরিতে খুব দ্রুত প্রসেস করতে পারি। আর কি ভ্যালু পেয়ার আসলো যাতে আমাদের হাজার হাজার তথ্যের বা ডাটার মধ্যে থেকে একটি নির্দিষ্ট তথ্য খুঁজতে কষ্ট না হয়। এরপরে হচ্ছে স্ট্রাকচারাল। এই যে আমাদের ট্রিতে ছিল না স্ট্রাকচারাল, এইখানে যে পার্টসগুলো আছে ওগুলো এখন বর্ণনা করা। আচ্ছা, ঠিক আছে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো প্রোগ্রামিং এর একটি বিশেষ ধরন বা প্যারাডাইম যেখানে কোডকে বাস্তব পৃথিবীর বস্তুর বা অবজেক্টের মতো সাজানো থাকে। এখানে একটা ইতিহাস দেওয়া আছে, ইতিহাস বললাম না। এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর 4টি প্রধান স্তম্ভ রয়েছে। এটা হচ্ছে ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম এবং অ্যাবস্ট্রাকশন। ইনক্যাপসুলেশন তথ্যকে একটি ক্যাপসুলের মতো আটকে রাখে যাতে বাইরের কেউ তা নষ্ট করতে না পারে। আর ইনহেরিটেন্স হচ্ছে উত্তরাধিকার। বাবার বৈশিষ্ট্য যেমন সন্তান পায় তেমনি একটি ক্লাসের কোড অন্য ক্লাসে ব্যবহার করা যায়, একটা কোড বারবার লিখতে হয় না। তারপর হচ্ছে পলিমরফিজম, একই কাজ আলাদা আলাদা পরিস্থিতিতে আলাদা আলাদাভাবে করা যায়। অ্যাবস্ট্রাকশন হচ্ছে অপ্রয়োজনীয় জটিলতা লুকিয়ে শুধু প্রয়োজনীয় অংশটি ইউজারের সামনে রাখা। ওপি আসার কারণে কোড ম্যানেজ করা সহজ হয়েছে, একই কোড বারবার ইউজ করা সম্ভব হয়েছে, আর সফটওয়্যারের নিরাপত্তাও বেড়েছে। এরপরে আসি ফাংশনাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ফাংশনাল প্রোগ্রামিং হলো প্রোগ্রামিং এর এমন একটি ধরন যেখানে কম্পিউটারকে নির্দেশ দেওয়ার চেয়ে গাণিতিক সমাধানের উপর বেশি জোর দেওয়া হয়। এটি অনেকটা গণিতের ফাংশনের মতো কাজ করে, যেখানে একই ইনপুট দিলে সবসময় একই আউটপুট পাওয়া যাবে, কোনো গ্লোবাল ডেটা পরিবর্তন হবে না। সহজ কথায় যদি বলি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা অবজেক্ট নিয়ে চিন্তা করি, আর ফাংশনাল প্রোগ্রামিং এ আমরা শুধু কাজ বা ফাংশন নিয়ে চিন্তা করি। ফাংশনাল প্রোগ্রামিং এর 3টি বৈশিষ্ট্য রয়েছে, একটা হচ্ছে পিওর ফাংশন, ইমিউটেবিলিটি, আর একটা হচ্ছে ফার্স্ট ক্লাস ফাংশন। পিওর ফাংশন হচ্ছে একটি ফাংশন বাইরের কোনো ভেরিয়েবল পরিবর্তন করবে না এবং একই ইনপুটে সবসময় একই রেজাল্ট দিবে। ইমিউটেবিলিটি হলো একবার কোনো ভেরিয়েবল মান রাখলে তার পরিবর্তন করা যাবে না, নতুন মান চাইলে নতুন ভেরিয়েবল তৈরি করতে হবে। আর ফার্স্ট ক্লাস ফাংশন হলো ফাংশনকে অন্য একটি ভেরিয়েবলের মতো ইউজ করা যায়, অর্থাৎ ফাংশনকে অন্য একটা ফাংশনের ভিতরে ইনপুট হিসেবে পাঠানো যাবে। কেন ফাংশনাল প্রোগ্রামিং এত জনপ্রিয় হলো? বহু বছর ধরে ওপি রাজত্ব করার পরও এখনকার জনপ্রিয় ল্যাঙ্গুয়েজগুলোতে সাধারণত ফাংশনাল প্রোগ্রামিং এর ফিচারগুলো গ্রহণ করেছে। এর কারণটা কি? এর কারণ মূলত 3টা। একটা হচ্ছে কনকারেন্সি। একটা আধুনিক প্রসেসরে অনেকগুলো কোর থাকে। ফাংশনাল কোড যেহেতু বাইরের ডেটা পরিবর্তন করে না, তাই অনেকগুলো কাজ একসাথে করা খুবই নিরাপদ। আবার বাগ রিডাকশন, যেহেতু ভেরিয়েবল পরিবর্তন হয় না, তাই কোডে বাগ হওয়ার সম্ভাবনাটা কমে যায়। আর টেস্টিং সহজ, পিওর ফাংশন টেস্ট করা অনেক সহজ হয়ে থাকে। আচ্ছা, এরপর আসি ডিজাইন প্যাটার্ন কি? প্রোগ্রামিং এর জগতে ডিজাইন প্যাটার্ন হলো সফটওয়্যার তৈরির সময় বারবার ফিরে আসা সাধারণ সমস্যাগুলোর প্রমাণিত এবং আদর্শ সমাধান। এটি কোনো কোড না, বরং একটা সমস্যার সমাধান করার একটা ব্লুপ্রিন্ট বা নকশা।
এরপর আসি ডিজাইন প্রিন্সিপালস কি। ডিজাইন প্রিন্সিপাল হলো কিছু মৌলিক নিয়ম বা নির্দেশিকা যা একজন প্রোগ্রামারকে ভালো, পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণযোগ্য সফটওয়্যার তৈরি করতে সাহায্য করে। সহজ কথায় ডিজাইন প্যাটার্ন হলো নির্দিষ্ট সমস্যার সমাধান, আর ডিজাইন প্রিন্সিপালস হলো সেই সমস্যার সমাধানের পিছনের মূল আদর্শ। আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন তবে আপনার ভবিষ্যতে পরিবর্তন করা সহজ হবে এবং তাতে বাগ কম থাকবে। এরপর হচ্ছে ডিএসএ কি। ডিএসএ হলো কম্পিউটার বিজ্ঞানের দুটি অবিচ্ছেদ্য অংশের সংক্ষিপ্ত রূপ, ডেটা স্ট্রাকচার আর অ্যালগোরিদম। প্রোগ্রামিং এর দুনিয়ায় সহজ কথায় ডিএসএ হলো তথ্য সাজানোর পদ্ধতি এবং সেই তথ্য ব্যবহার করে কোনো সমস্যার সমাধানের ধাপ। ডেটা স্ট্রাকচার হলো কম্পিউটারের ডেটা বা তথ্য সাজিয়ে রাখার একটা নির্দিষ্ট পদ্ধতি যাতে পরবর্তীতে তা দ্রুত এবং দক্ষতার সাথে ব্যবহার করা যায়। অ্যালগোরিদম হলো কোনো কাজ সম্পন্ন করার জন্য ধাপে ধাপে দেওয়া নির্দেশনাবলী। ডিএসএ কেন প্রয়োজন? অনেকের মনে প্রশ্ন জাগে, আমি তো ওয়েবসাইট বানাবো, আমার কেন ডিএসএ লাগবে? এর কারণ হচ্ছে এফিসিয়েন্সি বা দক্ষতা। ফেসবুক বা গুগলের মতো সিস্টেমে কোটি কোটি তথ্য থাকে, ফলে ডিএসএ ছাড়া একটি নাম খুঁজতে কয়েক ঘন্টা লেগে যেতে পারে। ডিএসএ ব্যবহারের পরে তা মিলি সেকেন্ডে সম্ভব হয়ে ওঠে। মেমোরি অপটিমাইজেশন, কম মেমোরি ব্যবহার করে বড় বড় কাজ করা সম্ভব হচ্ছে। প্রবলেম সলভিং, জটিল সমস্যাকে ছোট ছোট লজিক্যাল অংশে ভাগ করার ক্ষমতা তৈরি হয়। এবারে যে বললাম ভিজুয়ালাইজ প্রোগ্রামিং সিনট্যাক্স, এখানে গিয়ে তোমরা স্ক্র্যাচ এর যে প্লে লিস্ট আছে ওটা দেখতে পারো, স্ক্র্যাচ থেকে প্রোগ্রামিং। তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্টে ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ বলার কারণটা কি। জাভাস্ক্রিপ্টকে এমনটা বলার কারণ হচ্ছে এখানে ওওপি আর ফাংশনাল এমনভাবে আছে যেটাতে বিগিনাররা অনেক সময় কনফিউজ হয়ে যায়। এর কারণ অনেকগুলো কারণ রয়েছে, যেমন গাণিতিক ফলাফল। জাভাস্ক্রিপ্ট মাঝে মধ্যে ভিন্ন ধরনের ডেটা টাইপকে নিজের ইচ্ছা মতো পরিবর্তন করে নেয়, যেখানে ট্রু প্লাস ট্রু করলে জাভাস্ক্রিপ্ট উত্তর দেয় ট্রু, কারণ সে ট্রুকে 1 ধরে নেয়। আবার এই যে স্ট্রিং 5 থেকে 3 মাইনাস করলে সেখানে সে 2 স্ট্রিংকে সে নাম্বার ধরে নেয়। এভাবে আরো কিছু উদাহরণ দেওয়া আছে। তারপরে হচ্ছে যে NaN নট এ নাম্বারের রহস্য। NaN কোনো সংখ্যা না এটার মানে, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় টাইপ অফ NaN কি, জাভাস্ক্রিপ্ট বলবে নাম্বার। আবার যদি NaN is equal to NaN করা হয় তাহলে উত্তর আসবে আবার ফলস, কারণ NaN নিজের সমান নিজেই না। আবার টাইপ চেকিং, যখন ডাবল ইকুয়াল দেওয়া হয় তখন সবগুলো উত্তর দিবে ট্রু, আর যখন ট্রিপল ইকুয়াল দেওয়া হবে তখন দিবে হচ্ছে ফলস। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট তৈরির ইতিহাস। জাভাস্ক্রিপ্ট এমন অদ্ভুত কেন? কারণ 1985 সালে ব্র্যান্ডন আইক মাত্র 10 দিনে জাভাস্ক্রিপ্টের প্রথম ভার্সন তৈরি করেছিলেন। এত অল্প সময়ে তৈরি করার কারণে অনেক সময় ছোটখাটো ভুল ল্যাঙ্গুয়েজটির গভীরে রয়ে গেছে, যা পরবর্তীতে আর পরিবর্তন করা সম্ভব হয়ে ওঠেনি। তারপর হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল দিস কিওয়ার্ড। অন্য ল্যাঙ্গুয়েজে দিস কিওয়ার্ডটি খুবই পরিষ্কারভাবে কাজ করে, কিন্তু জাভাস্ক্রিপ্টে দিসের মান কোডটি কোথায় কল করা হচ্ছে তার উপর ভিত্তি করে বদলে যায়। এই জন্য নতুন প্রোগ্রামারদের জন্য তা অনেক সময় মাথা ব্যথা হয়ে দাঁড়ায়। প্রোটোটাইপাল ইনহেরিটেন্স। জাভাস্ক্রিপ্ট অন্য সব অবজেক্ট ওরিয়েন্টেড ভাষার মতো সরাসরি ক্লাস বেসড নয়, কিন্তু এখানে ক্লাস কিওয়ার্ড ব্যবহার করা যায়, কিন্তু পর্দার আড়ালে জাভাস্ক্রিপ্ট এখনো প্রোটোটাইপ ব্যবহার করে কাজ করে, যা অনেক সময় অদ্ভুত লাগে। প্রোটোটাইপ হলো জাভাস্ক্রিপ্টের এমন একটি মেকানিজম যার মাধ্যমে একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের বৈশিষ্ট্য, মেথড উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে বা শেয়ার করে থাকে। সহজ কথা, জাভাস্ক্রিপ্ট যখনই একটা অবজেক্ট তৈরি করে তখন জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে তার সাথে একটি গোপন অবজেক্ট জুড়ে দেয়। সেই গোপন অবজেক্টটাই হচ্ছে প্রোটোটাইপ। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট এইভাবে অদ্ভুত উপায়ে ডেটা টাইপ বদলে নিজের কাজ চালিয়ে নেয় বলে একে ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ বলা হয়। জাভাস্ক্রিপ্ট অদ্ভুত ঠিকই, কিন্তু এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী ভাষা। ঠিক আছে, আধুনিক ভার্সনগুলোতে এই আচরণটা অনেকভাবে কমিয়ে আনা হয়েছে, যেমন ES6+ স্ট্রিক্ট মোড ব্যবহার করে এগুলো নিয়ন্ত্রণ করা যায়। তারপরে আর একটু বিস্তারিত আলোচনা ছিল হোয়াই উই শুড ইউজ ফাংশন, যেমন যে এখানে লাস্টের দিকে বলা হয়েছে আমরা কেন ফাংশন ব্যবহার করব, এটা আপনারা পড়তে পারবেন, পড়ে নেবেন।
আচ্ছা, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আমার সাথে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই জার্নিটা আর সাথে আপনারা মানে আমার এই জার্নির প্রোগ্রেস দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।